সিঙ্গাপুরে এখন মেরিনে ঢুকতেছে কিছু ছেলে পেলে, স্যালারির পরিমাণ খুবই কম, 30,000 50,000 টাকা স্যালারি, রোদ্রে কাজ করে প্রচুর। এখন তার মানে একেবারে দক্ষ ছাড়া এমনি অদক্ষ কেউ ঢুকতে পারতেছে না সিঙ্গাপুরে। আসসালামু আলাইকুম দর্শক, সিঙ্গাপুর থেকে বলছি। একদিনের সফরে সিঙ্গাপুরে আসা, স্বাভাবিকভাবে আমাদের একটা প্রতিষ্ঠিত শ্রমবাজার। এই শ্রমবাজার নিয়ে আমাদের আগ্রহ আছে, কৌতূহল আছে। প্রচুর রেমিটেন্স এই সিঙ্গাপুর থেকে যেত, কিন্তু খেয়াল করবেন যে সাম্প্রতিক সময় কিন্তু এই প্রবাহ একেবারেই নেই। রাস্তাঘাটে যার সাথেই দেখা হয় না কেন সবাই পুরনো। কেন এই পরিস্থিতি, এটা এখানে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে কথা বলেছি যে নতুন কোনো কর্মী আসছে না, যা কর্মী সব পুরনো কর্মী। কেন এই পরিস্থিতি, একটু সিঙ্গাপুরে বসবাস করেন বাংলাদেশিদের একটু কথা বলি। ভাইয়ের নাম কি ভাই? হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি রাহিম, সিঙ্গাপুরে থাকি। আচ্ছা, প্রায় দীর্ঘ 12 বছর সিঙ্গাপুরে থাকি। সিঙ্গাপুরে জব করতেছি দীর্ঘদিন। কিন্তু আমরা যেটা রিসেন্টলি যেটা খেয়াল করতেছি আফটার কোভিড এর পর থেকে, আর কি 2019-20 পর থেকে, যে আগে আমরা যখন আসছি তখন কিন্তু সিঙ্গাপুরে প্রচুর পরিমাণে লিগেল লোকগুলা ঢুকতো। তারা কিভাবে ঢুকতো? বাংলাদেশের অনুমোদিত সেন্টার ছিল সিঙ্গাপুর বিসিএ অনুমোদিত সেন্টার, যেগুলা বাংলাদেশে প্রায় 7টা থেকে 9টা সেন্টার ছিল। ওগুলোর মাধ্যমে প্রত্যেক মাসে 3 থেকে 5,000 ছেলে পেলে পরীক্ষা দিত লিগেল ভাবে, তারা সিঙ্গাপুরে তারা অ্যাক্সেস করতো। বিসিএ হলে সিঙ্গাপুর বিসিএ অথরিটি, যেটা বিল্ডিং কনস্ট্রাকশন অথরিটির মাধ্যমে আসতো। কিন্তু দীর্ঘ 2-3 বছর যাবত আমরা দেখতেছি যে বাংলাদেশের কোনো কোটাই নেই, যে যেখানে আগে 2-2.5 হাজার ছেলে পরীক্ষা দিত, এখন এখানে 50টা 60টা পুরো বাংলাদেশ। এই কোটা কি এই সিঙ্গাপুর গভর্নমেন্ট ঠিক করে? হ্যাঁ, সিঙ্গাপুর গভর্নমেন্ট ঠিক করে। আচ্ছা, এটা আমাদের দীর্ঘ 4-5 বছর হয়তো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের বিগত সরকারের আমলের যে ব্যর্থতা, তারা হয়তোবা তারা সিঙ্গাপুর গভর্নমেন্টের সাথে কোঅর্ডিনেশন করতে পারে নাই। যেখানে বাংলাদেশি, আমরা যখন দেখছি যত কনস্ট্রাকশন সিঙ্গাপুরে ম্যাক্সিমাম বাংলাদেশিদের অবদান, কিন্তু বাট বাংলাদেশের সরকার দীর্ঘ 2022-এর পর থেকে 22 থেকে 25 3টা বছর কোঅর্ডিনেশন করতে না পারাতে আমাদের হাত থেকে বাংলাদেশের বাজারটা চলে গেছে আর কি। সেক্ষেত্রে হয়েছে কি, আমরা যারা আইটি সেক্টর কিংবা যারা একটু হাই ক্লাস জব করে, তারা হয়তো বা কিছু ঢুকছে ব্যক্তিগত সার্টিফিকেশনের জোরে বাংলাদেশ থেকে। ওভারঅল যে 5,000 10,000 ওইভাবে খুব কম ঢুকছে আর কি। আর এই জন্য মানে বাংলাদেশে যে মানে দক্ষ শ্রমিক যে ঢোকার যে প্রবাহটা ছিল, হয়তোবা সরকারের বিগত সরকারগুলোর খুব যৌথ কোঅর্ডিনেশন সিঙ্গাপুর গভর্নমেন্টের সাথে কম থাকাতে এই বাজারটা এখন মিয়ানমার আর ভারতের কাছে চলে গেছে। প্রচুর পরিমাণে মিয়ানমার বাংলাদেশ আমাদের কাজগুলো নিয়ে নিছে, এবং ভারতীয় প্রচুর পরিমাণে তারা বাংলাদেশে ঢুকছে। এবং এবং আরো দেখতেছি ইদানিং যে আমাদের যে মানে এই বাজারগুলোতে ভিয়েতনামও ঢুকতেছে, অন্য কান্ট্রিগুলা। কিন্তু আমাদের কিন্তু প্রচুর সুনাম বাংলাদেশে ছিল, যে সেই কথাটা তো সেটাই। তাহলে এই সুনামটা আমরা হারালাম কেন? মানে এটা আমাদের দোষ, এটা আসলে নাকি আমাদের গভর্নমেন্ট বিরক্ত হয়ে গেছে, সিঙ্গাপুর গভর্নমেন্ট? আমার মনে হয় মাঝে যেটা ছিল যে আমাদের আইপি অ্যাটাস্টেশনের একটা ঝামেলা ছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, যে একটা কোম্পানি একটা বাংলাদেশ ওয়ার্কারের জন্য আইপি অ্যাপ্লাই করার পরে সেইটা আবার বাংলাদেশ ওই কোম্পানির বস আবার বাংলাদেশ হাই কমিশনে অ্যাটাস্টেড করানো লাগতো আর কি। হয়তো সেই জন্য অনেকগুলো কোম্পানি চিন্তা করছে, আমি ওই লোকটা আনলাম, আনার পরে আবার তার এম্বাসি থেকে আমার আইপি অ্যাটাস্টেড করা লাগতেছে, তাহলে আমি একটা ওয়ার্কার কেন বাংলাদেশ ওয়ার্কার, এই হেডেকটা নিতে যেত না। এবং আমাদের বাংলাদেশ সরকারের সাথে আমাদের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে, হয়তো সিঙ্গাপুরের মন্ত্রণালয়ের সাথে একটা খুব সূক্ষ্ম কোঅর্ডিনেশন থাকাতে আমাদের যে দক্ষ মার্কেটটা ছিল এটা আমরা নষ্ট করছি। আমি নিজেও মানে ভালো কোঅর্ডিনেশন না থাকার কারণে, আমি যখন 2013-তে ঢুকলাম, আমি কিন্তু একটা স্কিল পাস করে ঢুকছি সিঙ্গাপুরে। আফটার আমি লেখাপড়া করলাম সিঙ্গাপুরে, বাংলাদেশ থেকে মাস্টার্স করার পর সিঙ্গাপুরে আবার লেখাপড়া করে নিজের ইমপ্রুভ করলাম। কিন্তু এই যে লিগেল থ্রুতে ঢুকার যে ওয়েটা কিন্তু বন্ধ হয়ে গেছে আর কি। এখন কারা ঢুকতেছে সিঙ্গাপুরে? এখন মেরিনে ঢুকতেছে কিছু ছেলে পেলে, স্যালারির পরিমাণ খুবই কম, 30,000 50,000 টাকা স্যালারি, রোদ্রে কাজ করে প্রচুর। এখন তার মানে একেবারে দক্ষ ছাড়া এমনি অদক্ষ কেউ ঢুকতে পারতেছে না সিঙ্গাপুরে, এবং বেতনটাও কম, অনেক বেতন কম। যে মেরিন স্কেলে যারা আসতেছে, প্রসেস কনস্ট্রাকশনে যারা আসতেছে, তাদের স্যালারি ম্যাক্সিমাম 50 থেকে 70,000 টাকা, কিন্তু তাদের কাজ খুবই কষ্ট। তারা আইল্যান্ড গুলোতে কাজ করে, তারা বিভিন্ন কষ্টের কাজ করে। তাদের কোনো স্কিল না থাকাতে যেটা সমস্যা হচ্ছে, যেমন 1 বছরের কন্ট্রাক্ট আসে, তার যদি কন্ট্রাক্ট রিনিউ না হয় তা চলে যেতে হবে আর কি। আর আমাদের অনেক টাকা অ্যাকচুয়ালি বাংলাদেশ সিঙ্গাপুরে আসতে বাইরে খুব বেশি টাকা লিগ্যালি লাগে না। যাক, এই যেহেতু গভর্নমেন্টের কোঅর্ডিনেশন না থাকে, বিভিন্ন মাধ্যমে আসাতে অনেক বেশি টাকা লেগে দিতে হয়তো বা। আর যেটা হচ্ছে, আমরা যারা স্কিল করে সিঙ্গাপুরে ঢুকছি তাদের 18 বছর মিনিমাম সিঙ্গাপুরে থাকার পারমিট আছে, সেটা কিন্তু সুবিধা। যারা এখন নন স্কিল আছে তারা কিন্তু 1 বছরের পরে তাদের যদি কোম্পানি পাঠাই দেয়, তাদের কিন্তু চলে যেতে হবে। এটা কিন্তু একটা বড় একটা বাইন্ডিং এই জায়গাটার।
সেজন্য- মাত্র 1 বছরের কন্ট্রাক্ট, না 1 বছর 2 বছর মানে ও। কন্ট্রাক্ট যদি রিনিউ না হতে তো চলে যেতে হবে। বুঝতে কিন্তু পারছি। এখন সিঙ্গাপুর বাংলাদেশের এই যে আমাদের যে সরকারি যে একটা কোঅর্ডিনেশনের যে দুর্বলতা থাকার কারণে আমরা আমাদের দক্ষ মার্কেটটা সিঙ্গাপুরে হয়তো আমরা বিগত দিনে নষ্ট করছি। আমাদের বর্তমান আশা থাকবে যে যেহেতু নতুন সরকার হয়তো বা কাজ করতেছে মনে হয় প্রবাসীদের জন্য, আমরা আশা করব যে কিভাবে কোঅর্ডিনেশনটা বাড়ানো যায়, কিভাবে আসলে সিঙ্গাপুরে আরো দক্ষ কর্মী ঢোকানো যায়, বিশেষ করে আমাদের বিভিন্ন সেক্টরে আমাদের যে টেকনিক্যাল কাজ জানা লোকগুলা, ইলেকট্রিক্যাল কাজ জানা, প্লাম্বিং কাজ জানা, অন্যান্য সেক্টরে যারা কাজ তাদের কিভাবে ঢোকানো সে ব্যাপারে কাজ করা উচিত। এবং সিঙ্গাপুরের প্রচুর কর্মীর চাহিদা, আগামী 2-3 বছরে যে পরিমাণ কাজ সিঙ্গাপুরে আছে, আমাদের গভর্নমেন্ট যদি কাজ করে আশা করি প্রত্যেক বছরে 10 থেকে 20,000 লোক সিঙ্গাপুরে ঢুকাইতে পারবে। এটা ভেরি ইজিলি ঢুকাইতে পারবে সরকারি ভাবে, অল্প খরচে। যেটা ভারত কিংবা অন্য কোনো দেশ তারা অন্তত $4,000 থেকে $5,000 ম্যাক্সিমাম লাগে, আর আমাদের বাংলাদেশের প্রায় মোর দেন $10,000 চলে যায়। আমার মনে হয় এটা গুড কোঅর্ডিনেশন হইলে, ব্যক্তি থেকে যদি সরকার নিয়ন্ত্রণ করে ফেলে জিনিসটা, তাহলে আমাদের লোকগুলো কম টাকায় আসতে পারবে। হয়তো আমরা ব্যক্তিগত প্রচেষ্টায় ট্রাই করি আর কি। আশা করবো সরকারি ভাবে এটা যাতে একটা ভালো পদক্ষেপ নেয়, এই মার্কেটটাকে যাতে ধরে রাখে, এবং আইটি সেক্টর থেকে শুরু করে হসপিটালাইজেশন সেক্টর, প্রসেস কনস্ট্রাকশন সেক্টর, এবং আমাদের যে অন্যান্য যে গার্ডেন এবং অন্যান্য যে শিপইয়ার্ড, প্রত্যেকটা সেক্টরে আমার মনে হয় সরকার যদি ট্রাই করে প্রত্যেক বছরে 10 থেকে 15,000 বাংলাদেশি দক্ষভাবে সিঙ্গাপুরে লিগ্যাল ভাবে ঢুকাইতে পারে। ধন্যবাদ। একটা দর্শক শুনলেন যে খুবই ভালো একটা মানে সম্ভাবনা আছে প্রচুর, কিন্তু এই সম্ভাবনাটা কাজে লাগানোর জন্য যে পরিমাণ আমাদের এফোর্ট দেওয়া দরকার সেই এফোর্টটা কিন্তু হচ্ছে না। তো নতুন সরকারের কাছে এখানে যারা প্রবাসীরা আছে, যারা এখানে বিভিন্ন সেক্টরে কাজ করছে দক্ষতার সাথে, তাদের কিন্তু এখন ওই সরকারের কাছে আবেদন যে যাতে সরকার এই জায়গাটা, যে কোঅর্ডিনেশনটা, যেই গ্যাপের কারণে আমরা জনশক্তি নিয়ে আসতে পারছি না সিঙ্গাপুরে, সেটা যাতে পূরণ হয়। এটি হচ্ছে এখানকার প্রবাসীদের প্রত্যাশা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।